সারা বাংলার একই সুর নেতা আমাদের বিপিন সারা বাংলার একই সুর সারা বাংলার একই সুর নেতা আমাদের বিপিন বিপিনুর বীরের পাশে আস্তে ফিরে বাংলাদেশে বিপিনুর বীরের পাশে বিপিনুর ভয় না রাজপথ চলে না বিপিনুর ভয় না রাজপথ চলে না বিপিনুর ভয় না বিপিনুরের আগে বিপিনুর আগে চলে বাংলাদেশ তোমার সাথে বিপিনুর আগে চলে বাংলাদেশ তোমার সাথে আজকে এখানে মুরবাইকে সংবর্ধনা দেওয়া হবে এবং সাংবাদিক ভাইদেরকে এই জায়গায় মঞ্চে ডান বসে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইমরান আচার সহ যারা আছেন আপনাদের সকল নেতৃবৃন্দকে আমার নির্দেশনা দেন। আমাদের নারী নেতৃবৃন্দ আপনাদের ভূমিকা শেষ। যৌথ আক্রমণে বিপ্লবী সভাপতি জনাব নুরুল মারাত্মকভাবে আহত হন। এরপরে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের পরামর্শক্রমে এরপরে তাকে বিদেশে না হয়। যদিও বিপিন নূর বিদেশে যেতে কখনো রাজি হন নাই, তিনি দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের প্রতি আস্থা রেখে দেশের মধ্যেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। আমরা তার যে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েছিলাম। মেডিকেল বোর্ড বলেছে তার যে সিভিয়ার ইনজুরি হয়েছে, এই ইনজুরি থেকে রিকভারির জন্য তাকে দেশের বাইরে নেওয়াটাই উত্তম হবে। অবশেষে আমরা দলীয় এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জনাব নুরুলকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেই। এরপর তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি দেশের মাটিতে ফিরেছেন, আপনাদের মাঝে ফিরেছেন। গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ চালিয়ে দমাতে পারে নাই। এই গণপুত্রায়ণ পরবর্তী সময়ে কেউ যদি মনে করে থাকে এই নূরকে থামিয়ে দেওয়া হবে, গণ অধিকার পরিষদকে থামিয়ে দেওয়া হবে, আমরা বলতে চাই তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে। গণ অধিকার পরিষদের এক একটা নেতা কর্মী ওই স্বৈরাচারের বুলেটের চাইতেও পাওয়ারফুল এবং শক্তিশালী। এই গণ অধিকার পরিষদের জন্য হাজার হাজার নেতা কর্মী নিজেদের বুক পেতে দিতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকারের আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। সেই হামলায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল সহ আমাদের শতাধিক নেতাকর্মী রক্তাক্ত হয়। নুরুল ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ শেষে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। আজকে তিনি চিকিৎসা গ্রহণ শেষে সন্ধ্যা 6টার সময়
এইটা কি বিচার বিভাগের স্বাধীনতার নমুনা? এইটা কি নতুন বাংলাদেশের বিচারের নমুনা? আমরা কি এই বিচারের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি? নতুন বাংলাদেশ গঠনের জন্য নুরুল হকের অবদান ভূমিকা আপনারা সকলে জানেন। এই গণঅভ্যুত্থানে নুরুল হক গ্রেপ্তার হয়েছিল, ঘোষণা দিয়েছিল। হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ভাগ্যে দাও। আছে নুরুল হক এখনো পর্যন্ত বিচার পায়নি। সবাইকে শপথ করতে হবে, সবাই হাত উঁচু করুন। আমি শপথ করছি যে নতুন বাংলাদেশ গঠনে কোন ভয়ের কাছে, হামলা মামলার কাছে মাথা নত করব না। যেমনি ভাবে হাসিনা পালিয়েছে, হাসিনার বেশিরভাগ তন্ত্রকে গণঅধিকার পরিষদের নেতৃত্বে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি বেশিরভাগ নয়, আমি বেশিরভাগের যারা দোষর ছিল তাদেরকে বাংলাদেশ থেকে দিতে পাঠানো হবে। যেমনি ভাবে আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা বিপ্লবী নেতা, যিনি বারবার মৃত্যুর পথ থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী নেতাতে পরিণত হয়েছেন, সদ্য সাবেক ডাকসুর বিপি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নুরুল হক নূর। সংগ্রামে উপস্থিতি, যারা সেই বিকাল 5টা থেকে কষ্ট করে এয়ারপোর্টে অবস্থান করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এবং কষ্ট করছেন গরমের মধ্যে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে শুকরিয়া। যেই জায়গায় আমাদেরকে রক্তাক্ত করেছিল, ঠিক 1 মাস পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি। আচ্ছা, এখানে কেন কথা বলেন ভাই? এত কথা বলেন কেন? আপনাদের এই অভ্যাসগুলো আছে, এইখানেই আমরা আক্রান্ত হয়েছিলাম। আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন, আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান, এদিকে এই সেনাবাহিনীর লোকেরা আসতেছে, পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের আক্রমণ করেছে। পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের পাশে থাকবে। তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে অন্তত আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখলে আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই, কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে, ইউটিউবে নিউজ হয়, যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছে, একটু অনুরোধ করবো একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে, জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা, এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফ্যাসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী আপনারা শুনেছেন। এই গণ
তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই। আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু ঈসা আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাংলাদেশ ব্যাংক যারা ঈসা আলমের প্রপার্টি ক্রোধ করেছে, ভবন তারা ক্রোধ করবে। এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের দোসর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে। প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পারে নাই। তো তাহলে এই বাহানে সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল তারা? আমাদের ব্যক্তিগত পরিচিতি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোথেকে ঘটলো। পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনা? দিল্লি থেকে হাসিনা, মোদিনা, ইন্ডিয়ান হাই কমিশনার, না এখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল? তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান, এই গণ অভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দিবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে, নির্বাচন থেকে উঠে যেতে হবে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে। এই ঘটনার যদি বিচার না হয়, সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।